আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা তারেক রহমানের। সৎ নেতৃত্বের পক্ষে ইতিবাচক পরিবর্তন সম্ভব। ভোট নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। জুলাই আন্দোলনে গণমাধ্যমকে ব্যবহার করে সমন্বয়কদের ভিলেন বানানোর চেষ্টা হয়েছিল। ট্রাইব্যুনালের জবানবন্দিতে হাসনাত আব্দুল্লাহ। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় নারীরা পথ দেখাবে। প্রধান উপদেষ্টার আশাবাদ। সমাজের প্রতিটি স্তরে নারীর ক্ষমতা নিশ্চিতের তাগিদ। ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। বাস ভাঙচুর, আগুন, বেশ কয়েকজন শিক্ষার্থী আহত। এবং যারা কর ফাঁকি দিচ্ছে তাদের চিহ্নিত করে ট্যাক্স আদায়ের ঘোষণা। এনবিআর চেয়ারম্যানের 1 লাখ প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বহু বছরের অব্যবস্থাপনার পর দুর্নীতির বিরুদ্ধে লড়াই কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সৎ নেতৃত্ব, শৃঙ্খলা আর জনগণের সামর্থ্য পেলে পরিবর্তন সম্ভব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি আরও বলেন, জনগণ দায়িত্ব দিলে বিএনপি অতীতের মতোই সেই লড়াইয়ের নেতৃত্ব দিতে প্রস্তুত। অতীতে ক্ষমতায় থাকার সময় দুর্নীতি প্রতিরোধে বিএনপির বেশ কিছু পদক্ষেপের কথা তুলে ধরেন তারেক রহমান। সেই সাথে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আদালত, দুদক, নির্বাচন কমিশন এবং সরকারি সেবাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা, উন্মুক্ত দরপত্র, শক্তিশালী তথ্য অধিকার আইন, পেশাদার পুলিশিং, নৈতিক শিক্ষায় সংসদের কঠোর তদারকির মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে অনেকে হতাশ হয়ে জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে দলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন। নীতি আদর্শহীন একটি দল আখেরাতের কথা বলে ভোট চাইছে অভিযোগ করে তিনি বলেন, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি ও স্বাস্থ্য কার্ডের মাধ্যমে মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালায় বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 13 ডিসেম্বর পর্যন্ত চলবে ধারাবাহিক এই কর্মশালা। সরকারের একজন উপদেষ্টা খুব করে বলছেন, অহংকার করে বলছেন, জনগণ কতদিন আমাদের থাকতে হবে সেটা তো আমাদের ম্যান্ডেট দেয়নি। তো এই কথাটার মধ্যেই তো আমরা সন্দেহ খুঁজে পাই। সমস্ত গণতান্ত্রিক দলগুলো আপনাদেরকে সমর্থন করেছে, কিন্তু আপনার ভেতরে যদি থাকে ভিন্ন কিছু নকশা, ভিন্ন কিছু ডিজাইন, তাহলে তো জনগণ ছেড়ে দেবে না। একটা জরিপের রিপোর্ট বের হয়েছে, সেখানে প্রশ্ন করা হয়েছিল বেশি আসন এই নির্বাচনে কে পাবে, কোন দল। 66% উত্তরদাতা বলেছে বিএনপি, আর 26% উত্তরদাতা বলেছে জামায়াতে ইসলামী। ডিফারেন্স হলো 40%। এতে হতাশ হয়ে, নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে, কিন্তু যে জনগণ তাদের মন স্থির করে ফেলেছে তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় নারীরা পথ দেখাবে বলে প্রত্যাশা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বেগম রোকেয়ার দেখানো পথে সমাজের প্রতিটি স্তরে নারীর ক্ষমতায়ন নিশ্চিতের তাগিদ দেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নারী জাগরণে অবদান রাখার এ বছর 4 নারী ব্যক্তিত্বকে রোকেয়া পদক প্রদান করা হয়। এরা হলেন গবেষণার রুভানা রাকিব, শ্রম অধিকারের কল্পনা আক্তার, মানবাধিকারের নাবিলা ইদ্রিস এবং ক্রীড়ার ঋতুপর্ণা চাকমা। গণ অভ্যুত্থান পরবর্তী নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ, নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ।
এদের মাধ্যমেই এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা শুধু নারীদের নয়, সবাইকে উজ্জীবিত করে। সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার। বেগম রোকেয়া কদ্দুর এগিয়ে দিয়ে গেছে, আমরা অনেক দূর নিয়ে যাব। আর কিছু করতে না পারি, স্বপ্নটা তো দেখতে পারি। বেগম রোকেয়া তাই করেছে, স্বপ্ন দেখে গেছে। বেশি কাজ করতে পারেনি, স্কুল করেছে ঠিক আছে, কিন্তু আমরা অনেক কাজ করতে গেছি। আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা বিবেচনা করে এখনই বিদেশে নেয়ার সম্মতি দেননি মেডিকেল বোর্ড। তাকে লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাতারের ব্যবস্থাপনায় পাঠানো নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটিও আজ ঢাকায় আসছে না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী জানিয়েছেন, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা আপাতত এভারকেয়ার হাসপাতালেই তার চিকিৎসা চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে বিদেশে নেওয়ার বিষয়টি নতুন করে বিবেচনা করা হবে। এদিকে অসুস্থ শাশুড়ির সেবা এবং চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণে সোমবার বিকেল থেকে হাসপাতালে অবস্থান করছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদার রহমান। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী ঐশী গোস্বামী প্রমা। তিনি জানাচ্ছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর। রয়েছে এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনেই। সকাল থেকে এখানে দেখছি, কিন্তু নতুন কোনো আপডেট আমরা এখনো পাইনি। জানা গেছে আজকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল, তবে তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে 12 থেকে 14 ঘন্টার জার্নি তার শরীরের জন্য উপযুক্ত নয়। তাই তারা আজকে বা এই নিয়ে 2 দফায় পিছিয়েছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা। জানিয়ে রাখি যে তার একটি মূল সমস্যা হচ্ছে, একটি জটিলতা যদি কেটে যায় তো নতুন আরেকটি জটিলতা তার শরীরে দেখা দিচ্ছে। আর অন্যদিকে লিভারের যেই দীর্ঘদিনের পুরানো যে লিভারের সমস্যা ছিল সেটি কিছুটা নিয়ন্ত্রণে এলেও তার কিডনি জটিলতা নিয়ে ডক্টর কিছুটা উদ্বিগ্ন রয়েছে। পাশাপাশি আরও অন্যান্য তার নানান সমস্যা রয়েছে শারীরিক দিক থেকে। তবে অবস্থার কোনো উন্নতি এখনো হয়নি, বরং বিভিন্ন দিক থেকে অবনতি হচ্ছে। মেডিকেল বোর্ড থেকে জানা গেছে, সূত্র অনুযায়ী তারা বলছেন যে এই মুহূর্তে দেশেই তার উন্নত চিকিৎসার জন্য নানানভাবে প্রচেষ্টা করা হচ্ছে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য। আর পাশাপাশি তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়ার কথাও পুনর্বিবেচনা করা হবে যদি তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় সেক্ষেত্রে। এছাড়া আরেকটি দিক যেটা হচ্ছে, তার ফুসফুসেও নানান সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যে তার এই শারীরিক অবস্থায় এখন বিদেশ যাত্রা কোনোভাবেই সম্ভব নয়। যদি কিছুটা উন্নতি তারা দেখে বা যদি তারা দেখে যে তার শারীরিক অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো তাকে বিদেশ যাত্রায় নিয়ে যাওয়া সম্ভব হতে পারে। আর একটি খবর হচ্ছে, ডক্টর জুবাইদা রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, তার আসার কথা রয়েছে হাসপাতালে, তবে এখনও এসে পৌঁছাননি। হয়তো তিনি আসার পরে যদি কোনো নতুন খবর পাওয়া যায় সেটি আমরা জানাতে পারবো। তো এই ছিল এভারকেয়ার হসপিটাল থেকে আমার কাছে সর্বশেষ। প্রমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি ঐশী গোস্বামী প্রমা।
চব্বিশের 18 জুলাই গণমাধ্যমকে ব্যবহার করে সারা দেশের সামনে আন্দোলনের সমন্বয়কদের ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছিল। জুলাই আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় জবানবন্দিতে এ কথা বলেন জুলাই যোদ্ধা এবং অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ মামলায় রাষ্ট্রপক্ষের 22তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন তিনি। এদিকে আওয়ামী লীগ সরকারের গত 1.5 দশকের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মী সহ ভিন্ন মতের মানুষকে গুমের পর জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের অব্যাহতি চেয়ে আবেদনের শুনানি চলছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সহ এই মামলায় আসামি 13 জন। এর মধ্যে ডিজিএফআই এর সাবেক 5 জন মহাপরিচালক সহ 11 জন সেনা কর্মকর্তা আছেন। 13 জনের মধ্যে গ্রেফতার থাকার কথা 3 আসামি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন এবং 2 জন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিক এবং আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকীর উপস্থিতিতে অভিযোগ গঠন থেকে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদনের শুনানি চলছে ট্রাইব্যুনাল 1-এ। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী বলেন, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আমান আজমিরকে গুম করার পর 21 ফুট বাই 17 ফুট আয়তনের ঘরে রাখা হয়েছিল। সেখানে এসি, আলমারি, ওয়ার্ড্রফ এবং পড়ার টেবিলের ব্যবস্থা ছিল, যা কোনোভাবেই আয়নাঘর হতে পারে না। এদিকে সাভারের শিক্ষার্থী আসহাবুল ইয়াসমিনকে পুলিশের এপিসি থেকে ফেলার পর গুলি করে হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে 13 জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সারা বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ মিছিল হয়। সেই বিক্ষোভ মিছিলে রংপুরে আবু সাইদকে ক্যাম্পাস কম্পাউন্ডে গুলি করে হত্যা করা হয় এবং চট্টগ্রামে আমাদের ওয়াসিমকে, ছাত্রদলের ওয়াসিমকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয় ছাত্রলীগ গুলি করে। আবু সাইদ থেকে ওয়াসিম এবং সেদিনে সারা বাংলাদেশে 6 জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর গ্রিন রোড এবং সায়েন্স ল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। সকাল 11:15টার দিকে এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঢাকা কলেজের বিজয় 71 ও শঙ্খনীল নামের শিক্ষার্থী পরিবহনের 2টি বাস ভাঙচুর করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এ সময় পথে চলতি মানুষ এবং দোকানীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষকে কেন্দ্র করে এখনো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে ঘটনাটা আজকে ঘটলো, কি কারণে ঘটলো, কেন ঘটলো, কারা প্রথম আক্রমণ করলো, এর মধ্যে বহিরাগত আছে কিনা বা অন্য কোনো চক্র আছে কিনা জড়িত, এটা আমরা বের করার চেষ্টা করব। রাজস্ব আদায় বাড়াতে ভ্যাট ও আয়কর সংগ্রহের উপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। ভ্যাট দিবস উপলক্ষে নতুন করে 1 লক্ষ নিবন্ধন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন উপলক্ষে রাজধানীর আগারগাঁয়ে এনবিআর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রাজস্ব ঘাটতি মেটাতে যারা কর ফাঁকি দিচ্ছে তাদের চিহ্নিত করে ট্যাক্স আদায়ে এনবিআর কাজ করছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ট্যাক্স ও ভ্যাট প্রক্রিয়া সহজীকরণে ডিজিটালাইজেশনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ পর্যন্ত অনলাইনে 22 লাখ ই রিটার্ন জমা পড়েছে। চলতি বছর 40 লাখ ই রিটার্ন দাখিল হতে পারে আশা প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান। সময়মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব, এই প্রতিপাদ্য নিয়ে আগামীকাল 10 তারিখ ভ্যাট দিবস এবং 15 ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ 6 দিন ব্যাপী ভ্যাট সপ্তাহ পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড। দেখেছি এটা অটোমেট করতে পারি, এর পিছনে যদি কোনো আমাদের মানুষের যদি ডিসক্রিশনারি কোনো ক্ষমতা প্রয়োগের সুযোগ না থাকে, তাহলে কিন্তু ট্যাক্স পেয়ারের কোনো ভয় নাই। যে জাতি দেশের জন্য অকাতরে নিজের জীবন দিয়ে দেয়, অনেকবার প্রমাণ রেখেছে, তারা দেশ চালানোর জন্য ভ্যাট দিবে না, এটা হওয়ার কথা। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে সোনারগাঁর 1 আসনের সোনারগাঁয়ে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। তিনি জানাচ্ছেন এখানকার নির্বাচনী প্রচারণার খবর।
ধন্যবাদ। আপনি জানেন যে নারায়ণগঞ্জ 3 আসনের সোনারগাঁয়ে আছি আমরা সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা আমরা ঘুরেছি। নারায়ণগঞ্জ 3 আসনটি মূলত সোনারগাঁও এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ নিয়ে গঠিত। সিদ্ধিরগঞ্জটি মূলত এইবার আসন যে পুনর্বিন্যাস হয়েছে, এই পুনর্বিন্যাসের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানাকে নারায়ণগঞ্জ 3 আসনে সোনারগাঁয়ের পাশাপাশি জুড়ে দেওয়া হয়েছে এবং এই আসনটিতে ভোটার সংখ্যা মোট 6 লাখ। আপনি জানেন যে এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন আজহারুল ইসলাম মান্নান এবং জামায়াত ইসলামের ইকবাল হোসেন ভুইয়া। এছাড়াও ইসলামী আন্দোলন সহ অন্যান্য প্রার্থী রয়েছেন। আমরা এলাকাতে বিভিন্ন প্রত্যেকটি এলাকায় ঘুরেছি, সেখানে বিএনপির একাধিক প্রার্থীর আমরা পোস্টার দেখেছি। আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা একটি আদর্শ সোনারগাঁও গঠন করতে চান এবং সিদ্ধিরগঞ্জ নিয়ে এখানে যে যোগাযোগের সমস্যা, মোগরাপাড়া, বিশেষ করে মোগরাপাড়া বাইপাস এলাকাতে যে যানজটের ঘটনা ঘটে, এছাড়া সোনারগাঁওয়ের যেই এলাকাতে যে রাস্তা দখল অপদখল করা হচ্ছে, এই কারণে তারা ভোটারদেরকে প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করছেন যে যানজটের সমস্যা এবং অবৈধভাবে যে রাস্তা দখল হয়ে যাচ্ছে, যার কারণে নানান ধরনের সমস্যা হয়, এই সমস্যাগুলো সমাধান করবেন। এছাড়া এই এলাকাতে শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা রয়েছে, যার কারণে যারা একটু বিত্তশালী কিংবা যাদের অর্থনৈতিক অবস্থা একটু ভালো, যার কারণে তারা এই এলাকা ছেড়ে তারা ঢাকা শহরে চলে যান। সেজন্য প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই এলাকাতে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান করবেন। এছাড়া এলাকার রাস্তাঘাটগুলোতে আমরা ঘুরে দেখেছি, রাস্তাগুলো বেশিরভাগই একটু সরু রাস্তা। প্রার্থীরা ভোটারদের কাছে কথা দিচ্ছেন যে রাস্তাঘাটগুলো বড় করার চেষ্টা করবেন। এছাড়া আমরা অন্যান্য প্রার্থীদের সাথেও কথা বলার চেষ্টা করেছি, বিভিন্ন এলাকা ঘুরেছি। প্রার্থীরা এবং ভোটাররা জানিয়েছেন এই এলাকাতে মাদকের ব্যাপক সমস্যা রয়েছে, অনেকে মাদক ব্যবসার সাথে জড়িত। মাদকের কারণে এলাকার তরুণ সমাজ অনেকটাই বিপথে যাচ্ছে। সেজন্য ভোটাররা প্রার্থীদের কাছে বলছেন যে মাদকের সমস্যা সমাধান করার জন্য তারা যেন জোরালো ভূমিকা রাখেন। এছাড়া আপনি আরেকটা বিষয় জানিয়ে রাখছি, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে এখানে যতটি দলের প্রার্থী রয়েছেন তাদের সাথে মতবিনিময় করেছেন। এই আসনে যেই ধরনের কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয়, সেজন্য প্রার্থীরা যেন ভূমিকা রাখতে পারেন, কোনো ধরনের সমস্যা না হয়। প্রচারণার বিষয়গুলো তারা তুলে ধরছেন। প্রচারণার ক্ষেত্রে কোনো ধরনের নির্বাচনী যে আচরণ বিধি যেন ভঙ্গ না করা হয়, সেই বিষয়টি জানানোর চেষ্টা করেছেন। এবং আপনি জানেন যে আগামী 10 তারিখ তফসিল ঘোষণা কিংবা 11 ডিসেম্বর তফসিল ঘোষণা হতে পারে। এরপর থেকে নির্বাচনের যে জমজমাট আয়োজন তৈরি হবে, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে অনেক ধরনের বাধা নিষেধও থাকবে। কোনোভাবে যেন প্রার্থীরা সেই ধরনের আচরণবিধি ভঙ্গ না করেন এবং জনগণের সাথে, ভোটারদের সাথে যেন যথাসময়ে সুন্দরভাবে জনসংযোগ করেন এবং কোনো দলের মধ্যে যেন প্রার্থীদের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তৈরি না হয়, সেজন্য উপজেলা প্রশাসনের তরফ থেকে, সোনারগাঁও উপজেলা প্রশাসনের তরফ থেকে এই প্রার্থীদের মধ্যে মতবিনিময় করা হয়েছে এবং প্রার্থীরা সবাই কথা দিয়েছেন যেন সুন্দর একটি নির্বাচনী পরিবেশে তারা ভোট করতে পারেন। এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ 3 আসনের সবশেষ তথ্য। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন নারায়ণগঞ্জ 3 আসনের ভোগড়া এলাকা নির্বাচনী প্রচারণা। জমে উঠেছে গাজীপুর 5 আসনের নির্বাচনী প্রচারণা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে ভোটাররা বলছেন দল বিবেচনায় নয়, ব্যক্তি বিশেষে ভোট দেবেন তারা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে গাজীপুর থেকে ফিরে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। নদীনালা খালবিলে সমৃদ্ধ ঢাকার অতি নিকটে গাজীপুর 5 আসন। কৃষি এখানকার মানুষের অন্যতম জীবিকা। প্রাকৃতিক বৈচিত্র্যের কালীগঞ্জ পুবাইল সংসদীয় এই আসনটিতে লেগেছে ভোটের হাওয়া। চায়ের দোকান, বাজারঘাট কিংবা পাড়া মহল্লায় নির্বাচনী নানা মেরুকরণ মেলাতে ব্যস্ত স্থানীয় ভোটাররা। রাস্তা কতদিন ধরে ভাঙ্গা ওরা রয়েছে, 5 বছর ধরে এটা খালি রোদলাই হইতেছে, কিন্তু কাম হইতেছে না। 5 বছর ভর একটা বুড়াই, এইবার কাদি মনে করেন 18 বছরে 19 বছরের মাথাত এইটা যদি বেয়া ভুলে জায়গা তত একেবারে গেল গই। আমরা কারো দলভুক্ত না, আমরা ব্যক্তি হিসাবে ভোট দিই, যার কাছে সুখ দুঃখের কথা বলতে পারি, ন্যায্য বিচার পাই। প্রার্থীরা গণসংযোগ, সভা সমাবেশ করে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন
নানা প্রতিশ্রুতি। পুবাইল হয়ে সিলেটগামী যে রাস্তাটা, এটা 70 দশকের মান্দাতার আলাপের রাস্তা, সেই রাস্তাটাকে ফুল লেনে উন্নীত করার একটা পরিকল্পনা রয়েছে এবং সেটা যদি হয় এদিকের যে যানজট রয়েছে সেই যানজট নিরসন হবে। স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় আমরা পৌঁছে দিতে চাই। কালীগঞ্জ পুবাইলবাসীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন বিএনপি মনোনীত প্রার্থী ফজলুল হক মিলন। কোনো ধরনের হানাহানি মারামারি চলবে না, কোনো প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি হবে না, আমি করতে দিব না, কাউকে করতে দেব না এবং আপনাদেরকে হক ইনসাফ প্রতিষ্ঠা করব। আমাকে যদি ইজ্জত দেয়, আমি দাঁড়িয়ে থেকে যেইভাবে পারি সেইভাবে কাজ আদায় করে আপনাদের এই অধিকার প্রতিষ্ঠার জন্য। শুধু প্রতিশ্রুতি নয়, এই জনপদের মানুষের ভাগ্য বদলে কাজ করবে প্রার্থীরা, এমনটাই আশা ভোটারদের। ঢাকার পাশে হলেও গাজীপুর 5 আসনের যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা রয়েছে, বেকারত্ব এবং মাদকাসক্তির অভিশাপও। কৃষিক্ষেত্রে প্রয়োজন ব্যাপক উন্নতির। ভোটাররা বলছেন আর্থসামাজিক উন্নয়নে কাজ করবেন এমন একজন প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, কালীগঞ্জ, গাজীপুর। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন ফরিদপুরের চর নওপাড়া রাজ্জাক জুটমেল এলাকায় আছেন আলী আজগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা চলে এসেছি ফরিদপুর 1 আসনের চর নওপাড়া এলাকা। নির্বাচনের প্রস্তুতি কেমন দেখতেছেন? ভোটাররা আপনাদের বাড়িতে আসে ভালোই, ওনার ফিল ভালোই। জি, ভোট চাই ওনার। আপনার প্রত্যাশা কি যে নির্বাচিত হবে, তার কাছ থেকে কি চান? তার কাছে চাই আমার এই ফরিদপুর 1 আসনে যাতে উন্নয়ন হয়, গরিব মানুষ যাতে 2 মুঠো ডাল ভাত খেয়ে যাতে বাইসে থাকতে পারে, এই উন্নয়নটুকু তার কাছে চাই, প্রত্যাশা করি। যারা আমাদের পাশে থাকবে তাড়াতাড়ি বলতে পারবে। আচ্ছা, কি প্রত্যাশা করেন এবার যারা নির্বাচিত হবে তাদের কাছ থেকে আপনারা কি চান? তাদের কাছ থেকে চাই আমরা এলাকার উন্নতি করবেন, কিংবা এই যে মানুষের রাস্তাঘাটে এটা সেটা চিন্তায় আর জায়গার এটা সেটা হয়, সেটা যদি ঠিকঠাক ভাবে চলে আমরা এটাই আশা করি। এখানকার শ্রমিকরাই বলছিলেন যারা শ্রমিকদের স্বার্থ বুঝবে, শ্রমিকদের দুঃখ কষ্ট বুঝবে, তাদেরকেই ভোট দেবে এ সকল শ্রমিকরা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে যে কোনো সময় পৌঁছে যাব আপনার শহরে, আপনার এলাকায়। আমাদের সঙ্গেই থাকুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদীর 5টি আসনে জমে উঠেছে প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের জনসংযোগ, পথসভায় মুখর পুরো জেলা। সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে ভোটের আমেজ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নরসিংদী থেকে ফিরে আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। নির্বাচনী প্রচারণায় নরসিংদী জেলার প্রার্থীরা নিজেদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন জনগণের সামনে। কোথাও চলছে বড় জনসভা, কোথাও আবার ঘরে ঘরে গিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা। নারী ভোটারদের নিরাপত্তা, যুব সমাজের কর্মসংস্থান, সড়ক অবকাঠামো উন্নয়ন এবং শিল্প খাতে নতুন বিনিয়োগ সবই গুরুত্ব পাচ্ছে প্রচারণায়। প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণদের মধ্যেও রয়েছে উচ্ছ্বাস। তারা বলছেন স্বচ্ছ নেতৃত্ব, প্রযুক্তি ভিত্তিক উন্নয়ন এবং কর্মসংস্থান এসব বিষয়ই তাদের প্রধান প্রত্যাশা। পলাশের উন্নয়নের ক্ষেত্রে ডক্টর আব্দুল মঈন খানকে বেছে নিবে এবং দানেশ শীষকে বেছে নিবে ইনশাল্লাহ। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, যোগ্য প্রার্থীকে আমরা ভোট দেব। তরুণ ভোটার হিসেবে আমি মনে করি অভিজ্ঞতাকেই বেছে নেওয়া উচিত। বিএনপি, জামাত ও অন্যান্য দলের প্রার্থীদের প্রতিশ্রুতি ঝুড়িতে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পের বিস্তারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরাও নরসিংদী শিল্পাঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং যানজট নিরসনে রাখতে চাইছেন বড় ভূমিকা। আন্দোলন সংগ্রামে এই নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু 15 বছর আমি পুরোপুরি সক্রিয় ছিলাম। মনোনয়নের ব্যাপারে আমি তো শতভাগ আশাবাদী। প্রত্যাশা অনুযায়ী আমি জনগণের সমর্থন নিয়ে শিবপুর নরসিংদী 3-এর প্রতিনিধি হিসেবে বিবেচনা করবেন। জনগণ তারা অত্যন্ত সচেতন, অত্যন্ত বিচক্ষণ। তারা জানে যে কাকে আমরা নির্বাচিত করলে, কোন দলকে, কোন ব্যক্তিকে নির্বাচিত করলে আমাদের দেশের মানুষের কল্যাণ হবে। 15 বছর ভোট না দেওয়ার যে আক্ষেপ জনগণের মধ্যে আছে, এই জনগণ এবার ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ, জনগণের ব্যাপক সাড়া আমরা পেয়েছি, অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি আল্লাহর মেহেরবানিতে। নরসিংদী জেলার মোট 5টি আসনে প্রায় 15 লাখ ভোটার এখন অপেক্ষায় তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচনে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, নরসিংদী।
২৪ জুলাইয়ের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা সুসংহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর ডক্টর মাহবুব উল্লাহ এবং তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় মির্জা ফখরুল বলেন, ভিশন 2030 বইটির মূল ভাবনা ছিল প্রফেসর মাহবুব উল্লাহর দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করা এবং রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার চিন্তা চেতনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনবদ্য। তিনি আরও বলেন, 24শে জুলাইয়ের যে ত্যাগ তা যেন বৃথা না যায়, এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। মতপার্থক্য থাকলেও তা যেন অভ্যুত্থানকে ব্যর্থ না করে কিংবা অনৈক্য সৃষ্টি না করে। দল মত নির্বিশেষে এই বিজয়কে সুসংহত করতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এটেন বাংলার বার্তা বিভাগের পরিচালক চৌধুরী হাসান আহমেদ কিরণ। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে চায়না কমলা চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন সায়াম আলী নামে এক কৃষি উদ্যোক্তা। এখন থেকে তার বাগানে শোভা পাচ্ছে থোকায় থোকায় কমলা। তার এই সাফল্যে আগ্রহী হচ্ছেন অনেকে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। কয়েক বছর আগেও সায়েম আলী আম চাষ করতেন, তবে লাভের মুখ তেমন দেখতেন না। একদিন বাজারে চায়না কমলালেবু বিক্রি হতে দেখে এই কমলা চাষে উদ্বুদ্ধ হন তিনি। এরপর কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতায় 2022 সালে 3 বিঘা জমিতে গড়ে তোলেন চায়না কমলার বাগান। এতে খরচ হয় প্রায় 1.5 লাখ টাকা। গত বছর তার বাগানে আসে প্রথম ফলন। সেই ফল বিক্রি করে তিনি শুধু খরচই তুলে আনেননি, লাভবানও হয়েছেন। অনেক লোক আপনার আমার বাগানে আসছে, ফল দেখে তারাও খুশি, তারাও চাষের জন্য খুব আগ্রহ প্রকাশ করছে। কিছুদিনের মধ্যেই আম থেকে আপনার কমলার চাষের জন্যই আপনার বিখ্যাত হয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। এবছর তিনি প্রতি কেজি কমলা 100 টাকা কেজি দরে বিক্রি শুরু করেছেন। সব খরচ বাদ দিয়ে এবার তার লাভ হবে প্রায় 6 থেকে 7 লাখ টাকা। তার কমলা বাগান দেখতে প্রতিদিন অনেকেই আসেন। আমার বাড়ির পাশেই সাইম ভাইয়ের বাগানের চায়না কমলা খেলাম, খুব সুন্দর সুস্বাদু। বাগানটাতে দেখাশোনা করি, আর ধরলেন ফলও আপনার হয়েছে, পাটিতে আছে, লিয়াও যায়, সুস্বাদু আছে। বাগানে অনেক ফল এসেছে এবং লেবুগুলো অনেক সুস্বাদু খেলাম, দেখলাম, এবং কালারও অনেক সুন্দর। আমরা এগুলো দেখে মুগ্ধ, এর আগে কোনোদিন দেখিনি। এই যে 2-3 বছরের চাষ হচ্ছে, কৃষি অফিসারের যদি কোনো সহযোগিতা পাই তাহলে আমরা বাগানটা চাষ করব। জেলা কৃষি বিভাগ জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জের মাটি ও আবহাওয়া চায়না কমলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। এটা ভালো উৎপাদন হচ্ছে এবং সেখান থেকে লাভবান হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার যে আবহাওয়া এবং মাটি আছে, তাহলে আমরা আশা করতেছি যে এই চায়না কমলাটা এখানে উৎপাদন হবে এবং এটা যদি কৃষক আবাদ করে তাহলে সেখান থেকে সে লাভবান হতে পারবে। সায়েম আলীর কমলা বাগান অর্থনৈতিক উন্নতির পথই তৈরি করেনি, একই সঙ্গে খুলে দিয়েছে এলাকার কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার অর্থ সংবাদ। জয়পুরহাটের হাট বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে কেজিতে 10 থেকে 20 টাকা কমে। এতে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। বর্তমানে জেলার বিভিন্ন হাট বাজারে বাঁধাকপি এবং ফুলকপি বিক্রি হচ্ছে প্রতিটি 20 থেকে 30 টাকা, লাউ প্রতিটি 40 টাকা, বেগুন 50 টাকা কেজি, সিম 60 থেকে 80 টাকা, টমেটো 70 টাকা, কাঁচামরিচ 40 থেকে 60 টাকা, নতুন আলু 60 টাকা এবং করলা 80 টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন, সবজির সরবরাহ বাড়ায় দিন দিন দাম আরও কমে আসবে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘাতের দুদিনে 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 6 জন কম্বোডিয়ার এবং 1 জন থাইল্যান্ডের। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সীমান্ত এলাকায় থাই বাহিনীর ছোড়া গোলায় 2 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর ফলে সংঘাতের দুদিনে কম্বোডিয়ার 6 জন নিহত হয়েছেন। থাইল্যান্ডে নিহত হওয়া ব্যক্তি দেশটির সেনাবাহিনীর সদস্য। এদিকে বেসামরিক লোকজনের উপর হামলার নিন্দা জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। থাইল্যান্ডের নৌবাহিনী জানিয়েছেন, থাইল্যান্ডের স্থল এবং জল সীমান্তে ভারী অস্ত্র এবং স্নাইপার মোতায়েন করেছে কম্বোডিয়া বাহিনী। তাদের এসব তৎপরতাকে থাইল্যান্ডের সার্বভৌমত্বের প্রতি গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। 4 মাস স্থিতি অবস্থা থাকার পর গত রোববার থেকে সীমান্ত এলাকায় ফের সংঘাত শুরু হয়েছে। এবার খেলার খবর। ওলভারহ্যাম্পটনকে 4-1 ব্যবধানে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার 6ষ্ঠ স্থানে উঠে এলো ম্যানচেস্টার ইউনাইটেড। উলফের মাঠ মোলেনেসকে জয়টা প্রার্থিতই ছিল রেড ডেভিলদের। অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজের কল্যাণে খেলার 25 মিনিটে লিড পায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে যে রিকনার ভেলেগাইট প্রথমার্ধের শেষ মিনিটে গোল শোধ করলে 1-1 সমতায় বিরতিতে দেয় দুদল। বিরতি থেকে ফিরে ব্রায়ান এমবেউমা, মেসন মাউন্ট এবং ব্রুনো ফার্নান্দেজ আরও একটি গোল করায় ম্যানচেস্টার ইউনাইটেডের 4-1 গোলের বড় জয় নিশ্চিত হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা তারেক রহমানের। সৎ নেতৃত্বের পক্ষে ইতিবাচক পরিবর্তন সম্ভব। ভোট নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। জুলাই আন্দোলনে গণমাধ্যমকে ব্যবহার করে সমন্বয়কদের ভিলেন বানানোর চেষ্টা হয়েছিল, ট্রাইব্যুনালের জবানবন্দিতে হাসনাত আব্দুল্লাহ। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় নারীরা পথ দেখাবে, প্রধান উপদেষ্টার আশাবাদ। সমাজে প্রতিটি স্তরে নারীর ক্ষমতায়ন নিশ্চিতের তাগিদ। ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, বাস ভাঙচুর, আগুন, বেশ কয়েকজন শিক্ষার্থী আহত। এবং যারা কর ফাঁকি দিচ্ছে তাদের চিহ্নিত করে ট্যাক্স আদায়ের ঘোষণা। এনবিআর চেয়ারম্যানের 1 লাখ প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।